ড্রামার শুরুতে আমাদের একটা বিয়ের দৃশ্য দেখানো হয়। সেখানে সব লোকেরা কথাবার্তা বলছিল। একজন লোক বলে রাজকুমার চুইয়ানকে কেন সে বিয়ে করছে। সবাই জানে সে অনেক রক্তপিপাসু। সবাই তার ব্যাপারে জানে সে সবার রক্ত চুষে খায় এবং সবাইকে মেরে ফেলে। তাছাড়া এই মাসে সে 3টা মেয়েকে বিয়ে করেছিল, কিন্তু কেউই বেঁচে ফিরেনি। আমরা তো শিওর সেই মেয়েদের মতো আজকের মেয়েটাও মারা যাবে। ওই জায়গায় অনেক লোকেরা নাচানাচি করছিল, আর আমরা ব্রাইডকে দেখতে পাই সে সেখান থেকে পালানোর চেষ্টা করছিল। শিয়া কোনো রকম বাইরে আসে আর বলে, থ্যাঙ্ক গড আমি বেঁচে গেছি। রাজকুমারের ব্যাপারে আমি যতটুকু জানতে পেরেছি, আজকে তো আমার মৃত্যু নিশ্চিত ছিল, কিন্তু ভালো হয়েছে আমি পালিয়ে গেছি। এখন আমার সেই রাজকুমারকে আর বিয়ে করতে হবে না। সে নিচে নিচে কথাবার্তা বলছিল। পেছন থেকে একজন ছেলে আসছিল। শিয়া ভাবছিল রক্তের গন্ধ কোথা থেকে পাওয়া যাচ্ছে। সে যখনই পেছনে ঘোরে একজন ছেলেকে দেখতে পায় আর তাকে বলে, তুমি লাল জামা পরে আছো, তুমিও কি আমার মতো বিয়ে থেকে পালিয়েছো? শিয়া তার ঠোঁটে হাত দেয় আর বলে, তোমাকে দেখে তো আমার মন চাচ্ছে তোমাকেই বিয়ে করতে, কিন্তু কি বলবো, আমি তো আগে অন্য কাউকে বিয়ে করে ফেলেছি। ছেলেটি তাকে বলে, তুমি তোমার হাত সরাও। সে যখনই তার হাত সরায় রাজকুমার তার হাত ধরে ফেলে। শিয়া তখন রাজকুমারকে বলতে শুরু করে, তুমি জানো আমার সাথে চুইয়ানের বিয়ে হয়েছে। সে যদি জানতে পারে তুমি আমার হাত ধরেছো, তাহলে তো সে তোমার মাথায় কেটে ফেলবে। সে তো জানতো না সে যে চুইয়ানের কথা বলছিল এটাই সে। রাজকুমার তাকে তাকিয়ে তাকিয়ে দেখছিল, তাই সে বলে, তুমি আমাকে এরকম ভাবে কেন দেখছো? তুমি কি আমাকেই বিয়ে করতে চাইছো নাকি? আমার হাজব্যান্ড কিন্তু অনেক বেশি ভায়োলেন্ট, সে কিন্তু তোমাকে মেরেই ফেলবে। আমি তো শুনেছি রাজকুমার চুইয়ান এই পর্যন্ত অনেকগুলো মেয়ের মাথা কেটে তারপরে এরকম ল্যাটার্ন বানিয়েছে। সে কিন্তু রক্তপিপাসু, অনেক মানুষের রক্তও খেয়ে ফেলে। সে কিন্তু তোমার রক্তও খেয়ে ফেলবে। দেখো তুমি যদি আমাকে যেতে না দাও, তাহলে তোমারও এরকমই অবস্থা হবে। তোমার মাথা কেটে তারপর সে ল্যাটার্ন বানাবে। রাজকুমার তাকে বলে, আমি হলাম রাজকুমার চুইয়ান। শিয়া বলে, কি তুমি চুইয়ান? তখন সে বলে, হ্যাঁ। এখন বলো তুমি কোথায় যেতে চাচ্ছিলে? তাছাড়া দেখো ল্যাটার্নগুলো কত বেশি সুন্দর। তখন শিয়া বলে, হ্যাঁ। রাজকুমার তখন তাকে বলে, কেননা তোমার মাথা কেটে তারপর আমি আরো সুন্দর একটা ল্যাটার্ন বানাই, তাহলে আরো একটা সুন্দর ল্যাটার্ন তৈরি হয়ে যাবে। শিয়া তাকে বলে, আমার বডি একেবারেই সুন্দর না, এটা দিয়ে ভালো ল্যাটার্ন হবে না। রাজকুমার বলে, আমার তো মনে হয় হবে। তখন সে বলে, হবে, কিন্তু এখন আমরা অন্য কিছু করি। এসব কিছু করা এত সোজা না, কেননা আমি আপনাকে অন্য কিছু করার বুদ্ধি দেই। রাজকুমার তখন বলে, আচ্ছা আমরা অন্য কিছু করব, কিন্তু তুমি আবার পালানোর চেষ্টা করবে না তো? শিয়া না বলে তারপর সে জিজ্ঞেস করে, আবার কোথাও লুকানোর চেষ্টা করবে না তো? তখন সে বলে না। রাজকুমার তারপর বলে, তুমি কি আমার সাথে রাত কাটাবে? তখন সে বলে, হ্যাঁ। রাজকুমার তখন হাসতে শুরু করে। শিয়া তখন বলে, আমি এমনটা বোঝাতে চাইনি। রাজকুমার যখনই তার গলা চেপে তাকে কিছু একটা বলবে, তখনই তার মুখ থেকে রক্ত পড়তে শুরু করে। এসব দেখে শিয়া ভাবছিল, আমার তো ভাগ্যই ভালো না। প্রথমত আমি বিয়ে করে এখানে চলে এসেছি, আর এখন যদি সে মারা যায় তাহলে সব অভিযোগ আমার উপর আসবে। শিয়া সেখানে রাজকুমারকে বলতে শুরু করে, এখন আসুন আমি আপনাকে ভেতরে নিয়ে যাচ্ছি। আমার মাথা কেটে অন্য আরেকদিন আপনি ল্যাটার্ন বানিয়েন। এখন আসুন বাসায়, আমি চাই না আপনি মারা যান। চুইয়ানকে নিয়ে সে বিছানায় শুইয়ে দেয়। তারপর সে তাকে চেক করতে শুরু করে। সে ভাবছিল তার শরীর তো অনেক বেশি ঠান্ডা, সে কি মারা গেল? রাজকুমার তাকে বলে, আমি এখনো মরিনি, তুমি ভেবো না যে আমি মারা গেছি। আমি যদি মারা যাই তাহলে তোমাকে সাথে নিয়েই মরবো। তুমি এখন যতটা বুদ্ধিমান হওয়ার চেষ্টা করছো, তুমি কিন্তু ততটা বুদ্ধিমান নও। সে তার গলা চেপে ধরে। শিয়ান তাকে বলে, আমাকে এরকম ভাবে ধরলে আমি তো কথা বলতে পারছি না। রাজকুমার তখন তার গাল চাপতে শুরু করে, কারণ তার কাছে তাকে অনেক বেশি কিউট মনে হচ্ছিল। শিয়া রাজকুমারকে বলে, তোমার হাত তো অনেক বেশি ঠান্ডা, আমি তোমার হাতগুলো গরম করে দিচ্ছি। তারপর সে হাতে ফু দিতে শুরু করে। রাজকুমার তো তাকে এরকম করতে দেখে স্মাইল করতে শুরু করে। তারপর শিয়া তাকে বলে, আমি ডাক্তার ডেকে আনছি, কিন্তু রাজকুমার তাকে থামিয়ে দেয়। শিয়া তখন রাজকুমারকে জিজ্ঞেস করে, আবার কি হলো? তখন সে বলে, আমি যদি মরে যাই তাহলে তুমি কি চাইবে? শিয়া তাকে বলে, আমি একদমই চাই না তুমি মারা যাও। তুমি মারা গেলে তো আমার হ্যাপিনেসই চলে যাবে। আমি তো তখন কোনো জায়গারই থাকবো না, তখন আবার আমাকে বিয়ে করতে হবে। আমি তো দ্বিতীয়বার বিয়ে করার রিস্ক নিতেই চাই না। রাজকুমার তখন বলে, আচ্ছা ঠিক আছে, এখন ওষুধ নাও আর আমার শরীরে লাগিয়ে দাও। শিয়া জিজ্ঞেস করে, কোথায় লাগিয়ে দিব? রাজকুমার বলে, চলো জামা খোলো। শিয়া তখন তাকে বলতে শুরু করে, তুমি এখন আগের মতো এত শক্তিশালী না, এসব করা ঠিক হবে না। রাজকুমার তাকে বলে, আমি তোমাকে আমার জামা খুলতে বলেছি, তুমি তোমার মাথা কোথায় নিয়ে যাচ্ছ? শিয়া তখন বলে, ও আচ্ছা ঠিক আছে, আমি তোমাকে এখনই তোমার জামা খুলে ওষুধ লাগিয়ে দিচ্ছি। শিয়া তখন তার জামা একটু সরিয়ে তারপর ওষুধ লাগাতে যাচ্ছিল। রাজকুমার তখন বলে, উপরের কাপড় না নিচের কাপড় সরাও। তখন সে বলে, আগে তো বলো নিচে নিচের কাপড় সরাতে হবে। রাজকুমার তখন বলে, নিচে ব্যথা পেয়েছি, তখন তো নিচেই ওষুধ লাগাতে হবে। তারপর সে ওষুধ লাগাতে শুরু করে, কিন্তু তার চোখ বন্ধ করে রেখেছিল।
ঔষধ লাগানো হলে সে তাকে বলে এই পয়জন এখন তোমার শরীরেও চলে যাবে। শিয়া তাকে বলে আমি জানি কত পয়জন আমার উপর যাবে। রাজকুমারকে শুয়ে সে যখনই সেখান থেকে চলে যেতে নিবে রাজকুমার তাকে বলে তুমি কোথায় যাচ্ছ, তুমি এখন আমার সাথেই ঘুমাবে, তাড়াতাড়ি করে কাপড় খুলে আমার পাশে এসে শুয়ে পড়ো। তখন সে বলে না আমি আমার কাপড় খুলবো না। রাজকুমার তাকে বলে তোমার জামা এমনিতেও ময়লা হয়ে গেছে। তখন সে বলে আচ্ছা ঠিক আছে আমি উপরের জামা খুলে ফেলবো, ভেতরের জামা কিন্তু খুলবো না। রাজকুমার তারপর বসে পড়ে আর সে শিয়াকে বলতে শুরু করে তুমি কি ভাবছো আমি তোমার জামা খুলতে পারবো না? আমি তোমার জামা খুলতেও পারবো আর তোমাকে আমার পাশে ঘুম পাড়াতেও পারবো। শিয়া তাকে বলে এরকম তো আমিও করতে পারি। রাজকুমার শিয়াকে দেখছিল আর সে হাসছিল কারণ সে প্রথমে সে কিনা তার সাথে তর্ক করছে। রাজকুমার শিয়াকে বলে আমি কিন্তু তোমাকে মেরেও ফেলতে পারি। তখন সে ভয় পেয়ে যায়। রাজকুমার বলে তুই যদি ভয় পাও তাহলে চুপ থাকো, না হলে কিন্তু আমি তোমার মুখে শিলিয়ে ফেলবো। শিয়া তখন বলে কিভাবে শিলাবে? তখন সে তাকে কিস করে দেয়। শিয়া তো একেবারে অবাক হয়ে যায়। রাজকুমার তখন তাকে বলে তুমি তো কিসও করতে পারো না, এখন ভালো হবে আমার সাথে শুয়ে পড়ো। শিয়া তখন বলে হ্যাঁ আমি তো ঘুমাতেই চাচ্ছিলাম। তারপর সে তাড়াতাড়ি করে শুয়ে পড়ে। রাজকুমার এই পর্যন্ত অনেকগুলো মেয়েকে মেরে ফেলেছিল কারণ সে ভেবেছিল তারা স্পাই হিসেবে এসেছে, কিন্তু এই প্রথমবার সে তাকে দেখার পর তা তো তাকে মারতে ইচ্ছে করছিল না। রাজকুমার ভাবছিল সে কত বেশি কিউট, তাকে আমি কিভাবে মারি। পরের দিন সকালের দৃশ্য দেখানো হয়। শিয়া রেডি হয়ে বাইরে যাবে, এই কারণে সে যখনই আলমারি খুলে দেখতে পায় সেখানে শুধু লাল রঙেরই জামা কাপড়। তখন সে ভাবে রাজকুমার কত বেশি দুষ্ট, সব সময় শুধুমাত্র লাল রঙের জামা কাপড়ই পরে যাতে সে কাউকে মারলে রক্ত লেগে থাকলেও বোঝা না যায়। শিয়া তখন সেখানে রাজকুমারের জামাই পরে ফেলে। অন্যদিকে সৈনিক এসে যখন তাকে জীবিত দেখে তখন তো সে অনেক বেশি অবাক হয়ে যায়। আসলে সে কিছু একটা নিয়ে এসেছিল মরা দেহ এখান থেকে নিয়ে যাওয়ার জন্য। শিয়া বুঝতে পারে আর ভাবছিল ভালো হয়েছে আমি জীবিত আছি। শিয়া তারপর যখনই বাইরে যায় তখনই সেখানে সে তার মেয়েকে দেখতে পায়। মেয়ের তখন শিয়াকে দেখে বলতে শুরু করে মিস আপনি একটু ভয় পাবেন না, আমি এই রাজার কাছ থেকে আপনাকে ফেরত নিয়ে যাব। আমি যখন জানতে পেরেছি যে আপনার বিয়ে হয়ে গেছে তখন আমি এখানে চলে এসেছি। রাজকুমার যদি তার মেয়েকে কোনো কিছু করে কারণ সে তাড়াতাড়ি করে গিয়ে রাজকুমারকে জড়িয়ে ধরে আর বলে আমার মেয়েকে কোনো কিছু করবেন না। রাজকুমার তাকে বলে কেন কিছু করব না, তোমার তো তার প্রতি অনেক বেশি ডিপ ফিলিংস দেখা যাচ্ছে, কেননা তোমার বদলে তার মাথা দিয়ে আমি ল্যাটার্ন বানিয়ে ফেলি। মেয়ের তখন বলে আপনি যদি আমাকে কেটে তারপর ল্যাটার্ন বানান তারপর আমি আমার মিসকে এখান থেকে নিয়ে যাব। রাজকুমার সেখানে রেগে যায় আর শিয়াকে বলে তুমি আমার প্রিন্সেস, তুমি আমাকে ছেড়ে কোথাও যেতে পারবে না। শিয়া তখন রাজকুমারকে বলে হ্যাঁ আমি তোমাকে বিয়ে করেছি, আমি তোমাকে ছেড়ে কোথাও যাব না। গার্ড তখন সেখান থেকে তার মেয়েকে নিয়ে যেতে শুরু করে। মেয়ের ভাবছিল আমি তো আপনাকে এখান থেকে নিয়ে যাবই। রাজকুমার সেখানে শিয়াকে জিজ্ঞেস করে তুমি কেন আমার জামা পরেছ? শিয়া বলে আমার কোনো জামা কাপড় নেই কারণে পরেছি। তারপর সে তাকে ওষুধ খেতে দেয়। রাজকুমার শিয়াকে কোনো কিছু বলতে দেয় না, সে তার মুখে ওষুধ নিয়ে তারপর সে শিয়াকে কিস করে তারপর ওষুধ খায় আর বলে ওষুধটা অনেক বেশি মিষ্টি। রাজকুমার তারপর সেটা শিয়াকে খেতে বলে। শিয়া তখন বাকি অর্ধেক খায় আর রাজকুমার তাকে দেখছিল আর ভাবছিল তাকে তো একদমই স্পাই মনে হচ্ছে না। তার এত কিউট কিউট ব্যবহার দেখে রাজকুমার তো তাকে মারতেই পারছিল না। পরের সিনে শিয়া ভাবছিল আমার এখন আমার দাসীর সাথে কথা বলতে হবে। যখন আমার বিয়ে হচ্ছিল তখন কেউ আমার মাথার মধ্যে কিছু একটা দিয়ে মেরেছিল, আমি অজ্ঞান হয়ে গিয়েছিলাম। তারপর আমি কিভাবে পালকিতে আসলাম আমি জানি না, তখন তো আমার মেয়ের কেউ কোথাও দেখতে পাইনি। শিয়াকে দেখে মেয়ের অনেক খুশি হয়ে যায় আর তাকে জড়িয়ে ধরে আর বলে আপনি কোথায় ছিলেন, আমি আপনাকে অনেক বেশি খুঁজেছি। শিয়া তার মেয়েকে জিজ্ঞেস করে আমার বোনের সাথে তো রাজকুমারের বিয়ে হওয়ার কথা ছিল, তাহলে আমি কিভাবে আসলাম পালকিতে? মেয়ের তাকে বলে আপনার বোন জানতে পেরে গিয়েছিল যে রাজকুমার কেমন আর সে সবাইকে মেরে তার ল্যাটার্ন বানিয়ে ফেলে, তাই সে ভয় পেয়ে গিয়েছিল আর আপনাকে তার জায়গায় বসিয়ে দিয়েছিল। বিয়ের সময় সে আপনার মাথায় আঘাত করেছিল এবং আপনাকে পালকিতে বসিয়ে দিয়েছিল, তাই তো আপনি এখানে চলে এসেছেন। আমি আজকে আপনাকে নিয়ে যাব এখান থেকে রাত্রে। শিয়া তাকে বলছিল এরকম কথা আর বলবে না, এসব কিছু যদি রাজকুমার শোনে তোমাকে কিন্তু মেরে ফেলবে। শিয়া তারপর তার মেয়েকে জিজ্ঞেস করে আমাকে তো ডাউরি দেওয়া হয়েছিল, তাহলে আমার ডাউরি কোথায়? মেয়ের তখন বলে মিস আপনাকে কোনো কিছুই ডাউরিতে দেওয়া হয়নি, আপনার সব প্রপার্টি এবং ডাউরি সবই তারা রেখে দিয়েছে, কারণ তারা ভেবেছিল আপনি যদি মারা যান তাহলে সবকিছু এমনিতেও তাদেরই হয়ে যাবে। শিয়া তখন বলে আমার সাথে এরকম করেছে আমি তাদেরকে ছাড়বো না। অন্যদিকে যাওয়ার কথা রাজকুমার শুনে নিয়েছিল আর এসে বলে আমি তো তাকে আজকে মেরেই ফেলবো। রাজকুমার রেগে কিছু করতেই যাবে, সে তখন তাকে জড়িয়ে ধরে, সে রাজকুমারকে যেতেই দিচ্ছিল না।
শিয়া রাজকুমারকে ধরে আর সে মেয়েটকে বলে সেখান থেকে চলে যেতে। মেয়েট তখন সেখান থেকে চলে যেতে শুরু করে। রাজকুমার বলছিল তাকে ছেড়ে দিতে। শিয়া তাকে বলে, আপনি যদি আমাকে মেরেও ফেলেন তাহলে আমি আপনাকে ছাড়বো না, আমার গলা যদি আপনি কেটেও ফেলেন তাহলেও আমি আপনাকে ছাড়বো না। রাজকুমার তখন বলে, তুমি আমাকে নতুন নতুন বুদ্ধি দিচ্ছ। তারপর সে বলে, আজকে তো আমি তোমার গলা কেটেই ফেলবো। গার্ডে সে বলে, এটা রাজকুমারী, আপনি ছেড়ে দিন। তারপর সে তাকে ছেড়ে দেয় আর ফ্ল্যাশব্যাকের কথা মনে করতে থাকে। রাজকুমারের মা ছোট থাকতে তার সাথে অনেক খারাপ ব্যবহার করত। এক সময় সে ভালো থাকতো, হঠাৎ করে তার কিছু একটা হয়েছে তো আর তার সাথে খারাপ ব্যবহার করত। রাজকুমারকে তার মা একেবারেই ভালোবাসা দেয়নি। বর্তমানে রাজকুমার তার গলা ছেড়ে দেয় আর সে সেখানে অজ্ঞান হয়ে যায়। শিয়া তাকে জড়িয়ে ধরে আর বলে কি হয়েছে। তারপর সে তাকে বিছানায় শোয়ায়। রাজকুমারের জ্ঞান ফিরলে সে ভাবতে শুরু করে, আজকে তার সাথে আমি যেরকম ব্যবহার করেছি মনে হচ্ছে সে এখন আমাকে ভয় পাবে। শিয়া সেখানে রাজকুমারকে জেগে থাকতে দেখে সে তারপর তাকে ওঠায়। রাজকুমার তাকে বলে, তুমি এখান থেকে পালিয়ে যাওনি, তোমার তো এই জায়গা থেকে পালিয়ে যাওয়া উচিত ছিল, আমি অজ্ঞান হয়ে গিয়েছিলাম। শিয়া তাকে বলে, তুমি অজ্ঞান হয়ে গিয়েছিলে, আমি তো চিন্তায় ছিলাম তোমার কি হয়ে গেল। তখন সে বলে, আমি যখন অজ্ঞান ছিলাম আমি কি কোনো কিছু বলেছি? তখন সে বলে না। শিয়া সেখানে রাজকুমারকে বলতে শুরু করে, আজকের পর থেকে আমি তোমাকে কখনো ছেড়ে যাবো না। তারপর সে তাকে প্রমিস করে আর বলে, এখন ওষুধ খেয়ে নাও। রাজকুমার সেখানে ওষুধ খেয়ে নিয়েছিল, তাই তখন শিয়া খুশি হয়ে যায়। রাজকুমার শিয়াকে বলে, জামা কাপড় খোলো, তারপর আসো শুয়ে পড়ি। শিয়া তখন তার জামা খোলে। রাজকুমার তাকে বলে, তুমি বারবার এত ছটফট করো কেন? আমি বলেছি আমার জামা খুলতে। শিয়া সেখানে গিয়ে হঠাৎ করে রাজকুমারকে জড়িয়ে ধরে। শিয়া তারপর ভাবছিল, আমি জানি আপনাকে পয়জন দেওয়া হয়েছে, আপনাকে কুইন ইম্পেরিয়র সবাই অনেক বেশি জ্বালাতন করেছে। এখন থেকে আমি আপনার জীবনে খুশি নিয়ে আসব, আমি আপনার পয়জনও দূর করে ফেলবো, আমি আপনার জীবন থেকে সব দুঃখ কষ্ট মুছে দিব। তারপরে সে রাজকুমারকে বলতে শুরু করে, কালকে আমরা শপিংয়ে যাব। রাজকুমার বলে ঠিক আছে। তারপর আমাদের পরের দিনের দৃশ্য দেখানো হয়, যেখানে তারা দুজনে ক্যারেজে ছিল। শিয়া তো শুধু রাজকুমারকে দেখছিল আর ভাবছিল সে কত বেশি হ্যান্ডসাম, মন চাচ্ছে শুধু তাকেই দেখে যাই। রাজকুমার তাকে বলে, আমাকে দেখা বন্ধ করো, অন্যদিকে তাকাও। শিয়া তখন বাইরে দেখতে শুরু করে। রাজকুমার ভাবছিল, আমি তোমাকে কখনোই আমার কাছ থেকে দূরে যেতে দিব না, আমি তোমাকে সব সময় আমার কাছেই রাখবো। রাজকুমার ভাবছিল তার ব্যাপারে আমি এত কিছু কেন ভাবছি। তারপর সে তাকে বলে, তুমি ভালোভাবে বসো, এরকম ভাবে কি কেউ বসে? শিয়া তখন ভালোভাবে বসে আর সে রাজকুমারের পাও ঠিক করতে শুরু করে আর বলে, এরকম ভাবে কি কেউ বসে? তুমি তো রাজকুমার, তোমাকে তো আরো ভালোভাবে বসতে হবে। রাজকুমার তো তার বিহেভিয়ার দেখে স্মাইল করতে শুরু করে। তারপর তারা গয়নাকাটির সব থেকে বড় দোকানে চলে এসেছিল। রাজকুমারকে সে বলছিল, এটা তো আমার আঙ্কেল আন্টি কিনেছে। তারপর সে রাজকুমারকে বলে, আমি আগে গিয়ে কিছু কিনবো, তারপর তুমি আসবে। তারপর সে তাকে কিস করে সেখান থেকে চলে যায়। ভেতরে গিয়ে সে গয়নাগাটি দেখতে শুরু করে। তার কাছে সব গয়নাগুলোই ভালো লাগছিল। সে তখন দোকানদারকে বলতে শুরু করে, আমাকে সব গয়নাগুলোই দিয়ে দাও। সে গয়না নিয়ে চলে যেতে নেয়, তখন তাকে বলে, টাকা দিয়ে যাচ্ছ না? তখন সে বলে, আমার সব, আমি আবার কেন টাকা দিব? দোকানদার আর কিছু বলতেই যাবে, তখন সেখানে রাজকুমার চলে আসে, তাই তারা নত হতে শুরু করে। শপের লোক তখন টাকা দেওয়ার কথা বললে তখন সে বলে, আমার রাজকুমারীর যা পছন্দ সে তাই নিবে, সে টাকাও দিবে না। রাজকুমার সেখানে অনেক বেশি রেগে যায়, তাই সেই লোকটার গলা কেটে ফেলে। অন্যদিকে শিয়া তো অনেক বেশি খুশি ছিল এতগুলো গয়নাকাটি পেয়ে। শিয়া ভাবছিল, এগুলো আমি আমার ম্যানশনে নিয়ে যাবো আর সুন্দর করে সাজিয়ে রাখবো। তারপর সে রাজকুমারকে বলে, আমার এখন ইউ ম্যানশনে যেতে হবে, সেখান থেকে আমার ডাউরির সব জিনিস আমাকে আনতে হবে। তারা দুজনেই লুকিয়ে ছিল, তারা গার্ডকে দেখছিল। সে রাজকুমারকে বলে, কিছু একটা করো। রাজকুমার সেখান থেকে পাথর নিয়ে সে লোকটাকে অজ্ঞান করে ফেলে। তারপর সে ম্যানশনে চলে যায়, সেখান থেকে সব দামি দামি জিনিস সে চুজ করতে থাকে নেওয়ার জন্য। তখনই সেখানে তার আন্টি চলে আসে আর বলে, তোমার হাজবেন্ড তোমাকে মারেনি, তাই তুমি এখানে চলে এসেছো। তখন সে বলে, আমার হাজবেন্ডের ব্যাপারে কোনো কিছু বলবেন না। যে বোনের সাথে রাজকুমারের বিয়ে হওয়ার কথা ছিল সে তখন বলতে শুরু করে, তোমার হাজবেন্ড অনেক তাড়াতাড়ি মারা যাবে, তাই তুমি ডাউরি নেওয়ার জন্য এসেছো, কিন্তু এখন এখানে না এসে আগে তোমার হাজবেন্ডকে বেশি দিন বাঁচাও, তারপর তুমি এখানে এসো। শিয়া তখন তাকে বলে, বেশি ওরার চেষ্টা করবে না, প্রথমত বিয়ে তোমার সাথে হওয়ার কথা ছিল, এটা যদি রাজকুমার জানে তাহলে তো তোমাদের পুরো পরিবারকে মেরে ফেলা হবে। তোমার সাথে বিয়ে হওয়ার কথা ছিল, তুমি আমার সাথে বিয়ে করিয়েছো। তখন সে বলতে শুরু করে, আমি তো ভয় পেয়ে গেলাম, আমি তো ভয় পেয়ে গেলাম, মানে নাটক করছিল। তারা দুজনেই সেখানে হাসতে শুরু করে আর বলে, তোমার সাহস কিভাবে হলো আমাদের সাথে এরকম ভাবে কথা বলার? মনে হচ্ছে তুমি এখানে মরার জন্য এসেছো। তারপর সে তাকে বলে, আজকে তুমি এখান থেকে মরাই যাবে। সেখানে রাজকুমার চলে আসে। সৈনিক যখনই গিয়ে শিয়াকে ধরবে, রাজকুমার এসে সে সৈনিককে নিচে ফেলে দেয়।
তারা তখন বলতে শুরু করে, রাজকুমার আপনি এখানে? রাজকুমারকে তো সে আগে দেখেনি, তার বোন তো খুশি হয়েছে আর ভাবে কত বেশি হ্যান্ডসাম, তার সাথে তো আমার বিয়ে হওয়ার কথা ছিল। তার বোন তখন রাজকুমারকে বলতে শুরু করে, আমার কপাল কত বেশি খারাপ, আমার বিয়ে আপনার সাথে হওয়ার কথা ছিল কিন্তু তার কপালে আপনি চলে গেলেন। শিয়ার বোন এখন রাজকুমারকে ইমপ্রেস করতে চাচ্ছিল, সে বলছিল আমি তার কাছ থেকে বেশি বুদ্ধিমান। তখন সে বলে আমিও দেখতে চাই। তারপর সে তার বোনের কাছে যায়, এসব দেখে তো আবার শিয়া জেলাস হচ্ছিল। শিয়ার বোন তো ভাবছিল রাজকুমার তাকে কিস করবে। রাজকুমার তাকে বলে, আমার তো মন চাচ্ছে তোমার চোখ দুটোই উঠিয়ে ফেলি। তারপর সে তাকে দূরে ধাক্কা দিয়ে দেয়। রাজকুমার তারপর শিয়ার কাছে চলে আসে আর বলে, তুমি কি ভেবেছো আমি যে কাউকে টাচ করব? মনে রাখবে আমি তোমার সামনে তোমাকে ছাড়া অন্য কাউকে টাচ করব না। সবাই তখন সেখানে ক্ষমা চাইতে শুরু করে। রাজকুমার বলছিল, এখন কি তোমার এই মাথা কেটে এখন ল্যাটান বানাবো নাকি? শিয়া সেখানে রাজকুমারের কানে কানে বলতে শুরু করে, তাদের সাথে আমার কোনো লেনাদেনা নেই, আমি এখান থেকে কিছু জিনিস নেওয়ার জন্য এসেছি, সেগুলো নিয়ে চলে যাব। সে যখনই সেখান থেকে কিছু জিনিস নেওয়ার জন্য চুজ করবে তখনই সেখানে তার আঙ্কেল চলে আসে। আঙ্কেল এসে বলতে শুরু করে, আমাদের পুরো সবই তো খালি করে দিয়েছে। এখানে তারা শিয়ার কথাই বলছিল আর সামনে যে রাজকুমার খেয়াল করেনি, তখন সে ক্ষমা চাইতে শুরু করে যখন সে খেয়াল করেছিল। শিয়া সেখানে তার আঙ্কেল আন্টিকে জিজ্ঞেস করে, আমার মা বাবা কোথায় গিয়েছে? আঙ্কেল তাকে বলে, আমি তো জানি না তারা কোথায় গেছে, তোমার চলে যাওয়ার পর থেকে তারা তো আর বাড়িতেই ফেরেনি। শিয়া ভাবছিল রাজকুমারের সাথে থাকছি, এখন আমার কোনো না কোনো উপকার তো হবে। তারপর সে সেখান থেকে অনেক দামি দামি জিনিস চুজ করতে থাকে তার সাথে নিয়ে যাওয়ার জন্য। সেই বাড়ির সব দামি দামি জিনিস চুজ করার কারণে তার আন্টি তো সেখানে অজ্ঞানী হয়ে যায় এসব দেখে। শিয়া তখন তাদেরকে বলে, সব কিছু তো আমার বাবার, এখন আমি নিয়ে যাচ্ছি। তারা যখন ক্যারেজে ছিল সে তখন রাজকুমারকে বলে, আপনাকে ভালোভাবে ওয়েলকাম করা হয়নি, এই কারণে আপনি রেগে যাবেন না। আমার মা বাবা যেহেতু মিসিং, তাই আপনি দয়া করে তাদেরকে খুঁজতে আমাকে সাহায্য করুন। তখন রাজকুমার বলে হ্যাঁ। শিয়া তারপর রাজকুমারকে বলতে শুরু করে, আমি 90% রেখে দিব আর বাকি 10% আপনাকে দিব। রাজকুমার বলে 50-50% করে সব কিছু নেওয়া হবে। তখন সে বলে, না এসব জিনিস আমার, আমি নেব বেশিরভাগ। আপনি আমাকে একটু সাহায্য করেছেন, এ কারণে একটু জিনিস আমি আপনাকে দিব। রাজকুমার বলে, আমাকে তো 50%ই দিতে হবে। তখন সে বলে, আচ্ছা ঠিক আছে, এখন আমার খিদে পেয়েছে। তারা তারপরে একটা রেস্টুরেন্টে খাবার খাওয়ার জন্য যায়। সবাই তো রাজকুমারকে দেখে ভয় পেয়ে যাচ্ছিল। শিয়া বসে তখন মজা করে খাবার খেতে শুরু করে। রাজকুমার তাকে দেখছিল আর বলে, আমার নিজের হাতে খাবার খেতে ইচ্ছে করছে না। শিয়া রাজকুমারকে বলে, হাত দিয়েছে খাবার খাওয়ার জন্য, তাহলে কেন হাতকে ইউজ করতে চাচ্ছ না? তখন সে বলে, তুমি আমাকে খাইয়ে দাও। তখন সে রাজি হচ্ছিল না। সে বলে, না হলে আমি সব ওনারকে মেরে ফেলবো। সব ওনার তো অনেক বেশি ভয় পেয়ে যায়। রাজকুমার তাকে বলে, তুমি নিজে নিজেকে মারো। তখন শিয়া তাড়াতাড়ি করে রাজকুমারকে খাবার খাইয়ে দিতে শুরু করে আর বলে সব ওনারকে এখান থেকে চলে যেতে। শিয়া রাজকুমারকে বলে, এরকম করবে না, সবাই আপনাকে ভয় পাবে। রাজকুমার তো তাকে কিস করে বসে। তারা যখনই সেখান থেকে বেরিয়ে যাবে তখন সেখানে দ্বিতীয় রাজকুমার চলে আসে আর সে শিয়াকে বলে, শিয়া তুমি এখানে? শিয়া তাকে বলে, হ্যাঁ, কিন্তু তুমি কে? দ্বিতীয় রাজকুমার সেখানে তাকে বলতে শুরু করে, তোমার বিয়ে আমার সাথে হওয়ার কথা ছিল, আমি পরবর্তীতে রাজা হব, কিন্তু তুমি কাকে বিয়ে করেছো? শিয়া তাকে বলে, আমি তো এটাই জানতাম না যে আমার সাথে কার বিয়ে হওয়ার কথা ছিল আর কার ছিল না, তুমি মনে হচ্ছে হাফ মাইন্ডেড। দ্বিতীয় রাজকুমার তাকে বলে, এখনো সময় আছে, তুমি তাকে ছেড়ে চলে যাও, সে একজন মনস্টার, সে কিন্তু তোমাকে মেরেও ফেলতে পারে। শিয়া তখন তাকে বলে, তুমি যাই বলো না কেন, তুমি আমার রাজকুমারের থেকে ভালো কখনোই হতে পারবে না, এসব বলবে না। রাজকুমারের ব্যাপারে খারাপ খারাপ কথা বলায় শিয়া তখন তাকে থাপ্পড় বসিয়ে দেয়। দ্বিতীয় প্রিন্সও রেগে যায় আর বলে, তোমার এত সাহস, তুমি নোবেল ব্লাড লাইনকে থাপ্পড় দিয়েছ। সে যখনই শিয়াকে কিছু করবে রাজকুমার তখন তার একজন গার্ডকে মেরে ফেলে আর রাজকুমারের গলায় চাকু ধরে। আর সে দ্বিতীয় রাজকুমারকে বলতে শুরু করে, আমার রাজকুমারীর কাছ থেকে দূরে থাকবে, না হলে আমি তোমাকেও মেরে ফেলবো। তুমি আমাকে মনস্টার বলছো, আমি মনস্টার হয়ে সত্যি সত্যি মেরে ফেলবো। সৈনিক রাজকুমারকে থামায় আর বলে, এটা দ্বিতীয় রাজকুমার, আপনি তাকে মারবেন না। শিয়াও রাজকুমারকে থামায়। রাজকুমারের কিছু একটা হয়ে যায়, হঠাৎ করেই সে তার গলা চেপে ধরে। শিয়া ভাবছিল আমার কিছু একটা করে তাকে তাড়াতাড়ি করে ঠিক করতে হবে। পরে সিনে দেখতে পাই রাজকুমারের জন্য শিয়া এখন অপেক্ষা করছিল। রাজকুমার এসে বলে, তুমি এখন আমার জন্য অপেক্ষা করছো? আমি তো তোমাকে বলেছি আমার জন্য অপেক্ষা করার দরকার নেই, তুমি খাবার খেয়ে নিবে। শিয়া তাকে বলে, তোমার জন্য অনেকক্ষণ ধরে অপেক্ষা করছি, আমার মাজা ব্যথা হয়ে গেছে আর তুমি এখন আমার ওপর রাগ দেখাচ্ছ, আমি এখন হাঁটতে পারবো না, তুমি আমাকে ঘরের ভেতরে নিয়ে যাও। তারপর রাজকুমার তাকে কোলে করে ভেতরে নিয়ে যেতে শুরু করে। শিয়া তারপর রাজকুমারকে বলতে শুরু করে, তুমি তোমার জামা খোলো, আমি তোমাকে ওষুধ লাগিয়ে দিই। তখন সে বলে, তাহলে তুমিও তোমার জামা খোলো। রাজকুমার তাকে টিস করছিল, সে তখন বলে এসব কথা বলবে না। রাজকুমার যেই জায়গায় ব্যথা পেয়েছিল সেই জায়গায় সে ফু দিয়ে দিচ্ছিল।
পরের সিনে সকালে সে একটা কাগজ পেয়ে অনেক বেশি খুশি হয়ে যায়। মেয়ের এসে তাকে জিজ্ঞেস করে, আপনি কোন জায়গায় যাওয়ার প্রস্তুতি নিচ্ছেন? মীরকে সে রাজকুমারের ব্যাপারে জিজ্ঞেস করে, বলে রাজকুমার এখন স্টাডি রুমে। তখন সে খুশি হয়েছে আর বলে, আমি অন্য এক জায়গায় যাব। সে তার মেয়েকে কোনো কিছু বলে না। মেয়ের তখন বুঝতে পারে সে অন্য কোথাও যাচ্ছে। অন্যদিকে রাজকুমার স্টাডি রুমে ছিল, কিন্তু সে অনেকক্ষণ ধরে শিয়ার জন্য অপেক্ষা করছে, কিন্তু সে তো আসে না। সৈনিক এসে তাকে বলে সে তো পতিতালয়ে গিয়েছে। এ কথা শুনে রাজকুমার রেগে যায় আর বলে সে কেন সেখানে গেছে, আমি আজকে তাকে মেরেই ফেলবো। অন্যদিকে আমরা শিয়াকে দেখতে পাই, সে ছেলেদের জামা কাপড় পরে সেখানে গিয়েছিল। সবাই তাকে দেখে বলছিল সে কত বেশি হ্যান্ডসাম। পরের সিনে আমরা দেখতে পাই রাজকুমার অনেক বেশি রেগেছিল। তার কাছে শিয়া আসে। রাজকুমার তাকে জিজ্ঞেস করে, তুমি কোথায় গিয়েছিলে? তখন সে বলে, আমি একটা কাপড়ের দোকানে গিয়েছিলাম। রাজকুমার বলে, আমাকে মিথ্যে কথা বলছো। শিয়া বুঝতে পারে সে রেগে রয়েছে, এই কারণে সে তাকে বলে, আমি তোমার জন্য একটা সারপ্রাইজ প্ল্যান করছি। রাজকুমারকে সে কোনোভাবে মানিয়ে নেয়। আসলে শিয়া পতিতালয়ে গিয়ে তার বানানো বিভিন্ন ফেস মেকআপ এক এক কিছু বিক্রি করত। এই সব কিছু সবাই অনেক বেশি পছন্দ করে। সব কিছু বিক্রি করে সে অনেকগুলো টাকা উপার্জন করতে চায়। তারপর সে টাকাগুলো দিয়ে সে কিছু উপকরণ কিনতে চায়, যেগুলো দিয়ে সে রাজকুমারকে ঠিক করবে ওষুধ বানিয়ে। আসলে সেই বিষক্রিয়ার কারণে রাজকুমারের শরীর অনেক বেশি দুর্বল হয়ে পড়ে এবং মাঝে মাঝে সে নিজেকে কন্ট্রোল করতে পারে না। আর যদি এরকম চলতেই থাকে সে বেশি দিন বাঁচতেও পারবে না। আর একটা কথা আমি তোমাদের বলে দিই, সে টাইম ট্রাভেল করে দুনিয়াতে এসেছে। এটা এখনো রিভিল হয়নি, কিন্তু সামনে রিভিল হবে। এই পর্বের শুরু সেখানে হয়, যেখানে রাজকুমার রেগেছিল আর সে এসে বলে, আমি আপনার জন্য একটা গিফটের ব্যবস্থা করছি। সে রাজকুমারকে যে কোনো কিছু বুঝিয়ে মানিয়ে নেয়। তারপরের দিন সে আবারও চলে যায় পতিতালয়ে। সে আজকেও নতুন নতুন জিনিস এনেছিল বিক্রি করার জন্য। সেখানে সে সবাইকে মেকআপও করে দিচ্ছিল। একজন বলে, মেকআপ তো অনেক বেশি সুন্দর হয়েছে। সবাই সেখানে চিল্লাতে শুরু করে আর বলে, আমাকে আগে করে দাও, আমাকে আগে করে দাও। সেখানে তার কাছে আরেকটা মেয়ে আসে আর বলে, তুমি আমাকে সুন্দর করে মেকআপ করে দাও। মেকআপ করে দেওয়ার পর সে বলে, অনেক সুন্দর করে করেছো। সেখানে একজন মেয়ে চলে আসে আর তার গলার মধ্যে চাকু ধরে। শিয়া যে কোনোভাবে সে মেয়েটিকে বাঁচিয়ে নেয়। তারপর তারা সবাই মিলে তাকে ধন্যবাদ জানাতে শুরু করে। সে মেয়েটাও শিয়াকে ধন্যবাদ জানাতে শুরু করে আর বলে, তুমি আজকে আমার জীবন বাঁচিয়েছো, বলো আমি তোমার জন্য কি করতে পারি। শিয়া তাকে বলে, আমি তোমাকে একটা ফর্মুলা দিতে চাই আর আমি চাই তুমি সেটা বিক্রি করো। মেয়েটি তাকে জিজ্ঞেস করে, তুমি প্রতিদিন এই জায়গায় কি করো? শিয়া তাকে জিজ্ঞেস করে, তুমি কি জানতে পেরে গেছো আমি একজন মেয়ে? মেয়েটি বলে, পতিতালয়ের সবাই জানে যে তুমি একজন মেয়ে, কিন্তু সবাই তোমার সামনে নাটক করে। শিয়া বাড়িতে গিয়ে রাজকুমারকে সবকিছু খুলে বলে আর সে বলে সে কেন পতিতালয়ে যাচ্ছিল এতদিন ধরে। আর সে বলে, প্লিজ আপনি আমাকে সন্দেহ করবেন না। সে তার চোখগুলো ঘোরাচ্ছিল। রাজকুমার তাকে জিজ্ঞেস করে, তুমি কেন তোমার চোখগুলো এরকম করছো? তুমি কি করতে চাইছো? তখন সে ফ্ল্যাশব্যাকের কথা ভাবতে শুরু করে। তাকে সেই মেয়েটা বুদ্ধি দিয়েছিল। মেয়েটি বলে, আমি জানি তুমি রাজকুমারকে পছন্দ করো, এই কারণে তুমি এত কিছু করছো। কিন্তু তুমি কি জানতে চাও রাজকুমার তোমাকে পছন্দ করে কিনা? তখন সে বলে, কিভাবে জানবো? মেয়েটি তাকে শিখিয়ে দেয়, তুমি রাজকুমারকে এরকমভাবে দেখবে, যত তার কাছে যাবে রাজকুমার তোমাকে কিস করে ফেলবে। বর্তমানে সে আস্তে আস্তে তার অনেক কাছে যাচ্ছিল, কিন্তু রাজকুমার তাকে কিস করে না। তাই সে তখন রাজকুমারকে বলতে শুরু করে, 20 সেকেন্ড আমার চোখের দিকে তাকাও। রাজকুমার তাকে বলতে শুরু করে, দেখে নিয়েছি। আর সে বলে, আমি বুঝতে পেরেছি আমার লিটল খরগোশ এই সময় অদ্ভুত কিছু করতে চাইছে আর খাঁচা থেকে বের হওয়ার চেষ্টা করছে। তখন সে বলে, আমি তো পালাতে চাচ্ছি না, ভালো কাজ করছি। কথা বলে সে তাকে কিস করে দেয়। অন্যদিকে শিয়া ভেবেছিল আজকে সে নিজে রান্না করে রাজকুমারকে খাবার খাওয়াবে, তাই সে রান্নাঘরে গিয়েছিল। রাজকুমার যখন রান্নাঘরে দেখার জন্য যায়, সেখানে তো বিস্ফোরণের মতো শব্দ হচ্ছিল। সেখানে সবাই বলতে শুরু করে, কি হচ্ছে ভেতরে, কি হচ্ছে ভেতরে। ভেতর থেকে অনেক বেশি ধোঁয়া আসছিল। রাজকুমার সেখানে আসে। কিছুক্ষণ পর তো শিয়া বেরিয়ে আসে। তার অবস্থা তো অনেক বেশি খারাপ ছিল। জীবনে প্রথমবার রান্না করলে যা হয়। সে এসে রাজকুমারকে বলতে শুরু করে, আমি অনেক সুস্বাদু খাবার বানিয়েছি আপনার জন্য। রাজকুমার তাকে এরকমভাবে দেখে বলে, তুমি খাবার বানিয়েছো ভালো কথা, কিন্তু তোমার অবস্থা এরকম কেন? শিয়া বলে, খাবার বানাতে তো একটু সমস্যা হয়। তখন সে টেস্ট করে বলে, অনেক মজা হয়েছে। শিয়া তাকে বলে, আমাকেও টেস্ট করাও। তখন সে বলে, এটা তুমি আমার জন্য বানিয়েছো, শুধু আমিই খাবো। যখনই সে খায় বুঝতে পারে এটা তো একেবারেই ভালো হয়নি। রাজকুমার তখন শিয়াকে বলতে শুরু করে, তুমি আমাকে খারাপ খাবার খাইয়েছো, তাই আমাকে 1000 টেলস দাও। শিয়া তাকে বলে, তুমি কি এখানে আমার সব টাকা হাতানোর জন্য এসেছো? এরকমভাবে তাদের নোকঝোঁক চলতে থাকে। তারপরে সে আবারও কিচেন রুমে যাওয়ার চেষ্টা করে। সে ভেতরে যাওয়ার অনেক চেষ্টা করে, কিন্তু কেউই তাকে ভেতরে যেতে দিচ্ছিল না। সে রাজকুমারের কাছে আসে আর বলে, কেউ আমাকে কিচেন রুমে যেতে দিচ্ছে না। আমার রাজকুমারকে আমার জন্য এতটুকু করতে পারবেন? আমি রান্না করব। রাজকুমার তার কাছে চলে আসে আর সে তাকে বলে, আমরা তো এখন পর্যন্ত আমাদের বিয়ের রাতই কাটাইনি, কেননা এখন কাটাই। শিয়া তাকে বলে, আমার গলা এখন অনেক ব্যথা করছে।
হচ্ছে এসব ভাবনা এখন ছেড়ে দাও। রাজকুমার বলে আমি বিশ্বাস করি না তোমার গলা ব্যথা। তখন সে বলে হ্যাঁ সত্যি বলছি। রাজকুমার তাকে বলে তোমার কোন কোন জায়গায় ব্যথা আমাকে বলো, আমি সব ব্যথা দূর করে দিব। শিয়া একটা জামার নকশা আঁকে আর রাজকুমারকে দেখে। রাজকুমার বলে তুমি এঁকেছ? তখন সে বলে হ্যাঁ, আমি আপনার জন্য জামা বানাতে চাই। রাজকুমার তাকে বলে তোমার এত কিছু করার দরকার নেই, তুমি আমার স্ত্রী। শিয়া তাকে বলে আমি জানি আমি আপনার স্ত্রী, কিন্তু আমি নিজের পায়ে দাঁড়াতে চাই। আসলে সে কাপড়ের ফ্যাক্টরি দিতে চাচ্ছিল যেখানে সে জামা কাপড় বানিয়ে বিক্রি করবে। সে রাজকুমারকে বলে আমি আপনার জন্য জামা আমার নিজের হাতে বানাতে চাই, আপনি আমার আইডিয়াটাকে নষ্ট করবেন না। তারা দুজনেই যখন একে অপরকে কিস করবে তখন সেখানে আরেকজন রাজকুমার চলে আসে। চুইয়ান তখন তাকে বলতে শুরু করে আজকে তুমি অনেক বেশি ফ্রি, এখানে চলে এসেছো। রাজকুমার বলে আমি দেখতে এসেছিলাম এখানে কি চলছে। আমি তোমাকে বুঝতে পারছি না, তুমি তো সব মেয়েদেরই মেরে ফেলতে, তাহলে সে কেন? সে কি এত যোগ্য তুমি তাকে তোমার কাছে রেখেছো? চুইয়ান তাকে বলে তুমি ফালতু কথা বলা বন্ধ করো। তখন সে বলে আমি ফালতু কথা বলতে আসিনি। সে ওল্ড ইম্পেরিয়র আছে না, তাকে অনেক সন্দেহজনক মনে হচ্ছে। তুমি এই মেয়েটাকে রেখেছো, সে যদি আবার স্পাই হয়। চুইয়ান তাকে বলে তুমি চিন্তা করো না, আমার পজিশন তো আমি ঠিকই পাবো। অন্যদিকে আমরা শিয়াকে দেখতে পাই, সে মাটি থেকে অনেক পোকামাকড় বের করেছিল আর সেগুলোকে আরেক পাত্রে ঢালছিল। এই সব কিছু আবার এই রাজকুমার দেখে ফেলে। সে পোকাগুলো নাড়াচাড়া করেছিল আর বলছিল তোমরা অনেক বেশি গুরুত্বপূর্ণ আর প্রেশিয়াস, আমি তোমাদেরকে পালন পোষণ করতে চাই, কিন্তু এখন আমাকে ওষুধ বানাতে হবে। এই সব কিছু দেখে তো এই রাজকুমারের ভমিটিং পাচ্ছিল আর ভাবছিল সে কি করতে চাইছে। পরের দিন সে আবারও বোথালে চলে যায়। সবাই তাকে স্বাগতম করে। সে অনেকগুলো কাপড় নিয়ে এসেছিল আর বলে আমরা এখন থেকে বিজনেস করব। একজন লোক এই সব কিছু শুনে রাজকুমারকে বলে। রাজকুমার আবার গিয়ে চুইয়ানকে বলে। এই রাজকুমার তাকে বলে শিয়া তো একেবারেই ডিসগাস্টিং, সে তো পোকামাকড় নিয়ে নাড়াচাড়া করে, তাছাড়া সে অনেক বেশি বোথাল হয়ে যায়, আমার তো তাকে একেবারেই পছন্দ না। আপনার উচিত হবে তার কাছ থেকে বেঁচে থাকা। শিয়া আসলে রাজকুমার তার চুল ধরে আর বলে তুমি কোথায় গিয়েছিলে? তুমি আমাকে মিথ্যে কথা বলেছো, আমি আজকে তোমার সব হাড্ডি ভেঙে ফেলবো। শিয়া বলে আমি তো আপনার জন্য জামাই বানাতে গিয়েছিলাম। তারপর সে জামা বানায় আর বলে এটা তো আপনার উপর অনেক বেশি সুন্দর লাগবে। চুইয়ান সে ড্রেসটা পরলে তাকে রাজকুমার বলতে শুরু করে আপনার কি শরম লাগছে না? এতদিন ধরে আপনার বিয়ে হয়ে গেছে, আবারও লাল জামা পরেছেন, আপনি কি আবারও বিয়ে করতে চলেছেন? লাল জামা পরেছেন, তাও আবার কার্টুন কার্টুন লাগানো। আপনি কি এখন আপনার সম্মানের আর চিন্তা করেন না? চুইয়ান তাকে বলে তুমি কিসের সম্মানের কথা বলছো? আমি তো জামাই পরেছি, আমার কোনো বডি দেখা যাচ্ছে না। রাজকুমার বলে রাজকুমারীর আসার পর থেকে আপনি অনেক বেশি বদলে গেছেন। পরের সিনে আমরা রাজকুমারকে বেরিয়ে আসতে দেখতে পাই। সে আসলে দেখতে চাইছিল যে শিয়া কি করছে। শিয়া তাকে দেখে জড়িয়ে ধরে আর বলে আপনি এখানে? তখন সে বলে তোমাকে দেখার জন্য এসেছিলাম। রাজকুমার তাদের ফ্যাক্টরিতে যায়। সবাই তো অনেক বেশি ভয় পাচ্ছিল রাজকুমারকে। শিয়া বলে এটা হচ্ছে আমার হাজব্যান্ড রাজকুমার, তোমরা একেবারে চিন্তা করবে না আর ভয়ও পাবে না। শিয়া তো অনেক টাকা ইনকাম করে ফেলেছিল। অন্যদিকে রাজকুমার তার গার্ডকে বলছিল যেখান থেকে পারো মেডিসিন নিয়ে আসো, আমি আমার ওয়াইফের জন্য ঠিক হতে চাই। সৈনিক তাকে বলে অবশেষে আপনার মনে জীবিত থাকার ইচ্ছে তো এলো। শিয়া রাজকুমারের কাছে আসলে রাজকুমার তাকে বলে আজকে আমার রাজকুমার এত সময় হয়ে গেল সে আমার কাছে চলে এসেছে। শিয়া তাকে বলে আসো গোসল করতে আসো। তখন সে বলে আজকে কি তোমার ওয়েট হচ্ছে না? তখন সে বলে তাড়াতাড়ি করে আসো। সে রাজকুমারকে বলে আমি আপনার জন্য মেডিসিন তৈরি করেছি, এটার মধ্যে আজকে বাত নিতে হবে। রাজকুমারের শরীরের মধ্যে একটা গাছ আঁকা ছিল। তখন সে বলে এটা কি? রাজকুমার তাকে বলে এটা আমার মা বানিয়েছিল। আমার মা ভাবতো আমি একজন মনস্টার, আর মনস্টারেরা তো জঙ্গলেই থাকে, তাই সেটা বানিয়ে দিয়েছিল। শিয়া তাকে বলে আমার শরীরেও একটা সুন্দর পাখি আছে, মনে হচ্ছে এটা তোমার ওই গাছে বসার জন্যই বানানো হয়েছিল। হঠাৎ করে রাজকুমারের মুখ থেকে রক্ত পড়তে শুরু করে। সে তাকে বলে মেডিসিন কাজ করছে, তুমি একটু কষ্ট করো। রাজকুমার নিজেকে আবারও কন্ট্রোল করতে পারছিল না, সে তার গলা চেপে ধরে। সে তাকে অনেক বোঝানোর চেষ্টা করে। শিয়া তাকে বলে আমাকে দেখুন। আস্তে আস্তে সে একটু নর্মাল হয়। তখন সে শিয়াকে বলে এখান থেকে চলে যেতে। শিয়া তার পাশে বসেছিল আর তাকে বোঝায়, তারপর সে নর্মাল হয়েছিল। ডাক্তার এসে চেক করে বলে এটা কিভাবে হতে পারে। ডাক্তার পালস চেক করে বলতে শুরু করে আপনি তো একেবারেই ঠিক হয়ে গেছেন, আপনার শরীরের সব পয়জন বের হয়ে গেছে। সৈনিক এবং রাজকুমার দুজনই ওই কথা শুনে অনেক বেশি খুশি হয়ে যায়। শিয়া এসে তাদেরকে বলে আমি বলেছিলাম না আমি মেডিসিন বানালে সেই মেডিসিন অনেক বেশি শক্তিশালী হবে, এই কারণেই আমি এতগুলো টাকা একত্র করছিলাম। সে তখনই অজ্ঞান হয়ে যায়। ডাক্তার চেক করে বলে অনেক বেশি কাজ করার কারণে তার অবস্থা এরকম হয়ে গেছে। সৈনিকও সেখানে রাজকুমারকে কোনো কিছু লুকায় না, সে সব কিছু বলে দেয় সে কত বেশি পরিশ্রম করেছে আর সে অনেক বেশি পোকামাকড় নাড়াচাড়া করতো। ডাক্তার সেখানে বলে এই কারণে তার শরীরে র্যাশেস হয়ে গেছে।
সকালে যখন সে ওঠে রাজকুমার তার কাছে আসে আর বলে, শোনো, তুমি কখনো আমার কাছ থেকে দূরে যাবে না। সে যখনই তাকে কিস করবে তখনই সেখানে আবারও রাজকুমার চলে আসে। রাজকুমার বলে, তোমাদের শরম লাগছে না? সকাল সকাল তোমরা কি করছো? তোমার শরম লাগছে না? কাপল দাঁড়িয়ে রয়েছে আর তুমি মধ্যে আসছো। রাজকুমারী যখন বাইরে চলে যায় তখন তাকে সে রাজকুমার বলে, তুমি কতদিন এই খেল খেলবে? যখনই তার কাজ শেষ হয়ে যাবে তখন তাকে ছুঁড়ে ফেলে দিবে, তাকে মেরে ফেলবে। সব কথা আবার শিয়া বাইরে থেকে শুনে নিয়েছিল। রাজকুমার তার কথায় হ্যাঁ বা না কোনো কিছুই বলে না। শিয়ার তো এসব শুনে অনেক বেশি খারাপ লাগে আর ভাবে, রাজকুমারের জীবনে আমার কোনো মূল্যই নেই। ভেবেছিলাম ফরএভার থাকবো, কিন্তু মনে হচ্ছে সব উল্টোই হয়ে গেছে। রাজকুমার আমার সামনে নাটক করছে, আমারও এখন নিজের ঠিকানা খুঁজে নিতে হবে। সে যখন একটা শপে আসে তখন সেখানে দ্বিতীয় রাজকুমার এসেছিল। সে তাকে জিজ্ঞেস করে, কোনো কিছু কেনার জন্য এসেছেন? তখন সে বলে, না, তোমার সাথে দেখা করার জন্য এসেছি। দ্বিতীয় রাজকুমার বলে, আমি সেদিন তোমার সাথে খারাপ ব্যবহার করেছিলাম, আমার মুড ভালো ছিল না বলে, তাই সরি। শিয়া বলে, এখান থেকে চলে যাও, আমার হাজবেন্ড যদি জানতে পারে তাহলে তোমার খবর আছে। দ্বিতীয় রাজকুমার বলে, মনে হচ্ছে সে তোমার বেশি কেয়ার করে। সে মনে মনে ভাবে সে আমার একটুও কেয়ার করে না। তখনই পেছন থেকে সৈন্য চলে আসে। শিয়া তখন জিজ্ঞেস করে, তুমি এখানে? তখন সে বলে, রাজকুমার আমাকে পাঠিয়েছে আপনার কেয়ার করার জন্য, যাতে আপনার কোনো জায়গায় কোনো সমস্যা না হয়, তাই আমাকে আপনাকে প্রোটেক্ট করার জন্য বলেছে। শিয়া বাড়িতে গিয়ে রাজকুমারকে জড়িয়ে ধরে আর বলে, আপনি আপনার গার্ডকে আমাকে বাঁচানোর জন্য পাঠিয়েছিলেন। কিছুক্ষণ পর তার কাছে অ্যাকাউন্ট বুক চলে আসে। সে তার বিজনেসে অনেক টাকা লাভ করেছিল, তাই সে খুশি হয়ে যায়। রাজকুমার সেখানে তাকে বলেছিল সে শুধুমাত্র তারই কেয়ার করে। সেখানে তারা দুইজনেই দুইজনের সব ভুল বোঝাবুঝিগুলো মিটিয়ে নিয়েছিল। শিয়া চলে যাওয়ার পর গার্ড তাকে বলে, আজকে তো সে আপনাকে দেখে অনেক বেশি খুশি হয়েছে, পরে কোনো সময় যেন নিরাশ না হয়। রাজকুমার বলে, নিরাশ হবে না, আমি এক জায়গায় যাব। তারপর সে চলে যায়। শিয়া যখন আবারও শপে যায় সেখানে আবারও দ্বিতীয় রাজকুমার ছিল। সে শিয়াকে বলে, আমি এখানে তোমার জন্য এসেছি, আমি তোমাকে সত্যি সত্যি বিয়ে করতে চাই। শিয়া তাকে বলে, বারবার ফালতু কথা কেন বলো? আমি তোমাকে বিয়ে করতে চাই না, কতবার বলবো? দ্বিতীয় রাজকুমার বলতে শুরু করে, তুমি কি ভেবেছো সৈনিকই তোমাকে বারবার বাঁচাতে আসবে? এইবার সে তোমাকে বাঁচাতে আসতে পারবে না। তখন সে বলে, আসবে, কারণ রাজকুমার আমাকে অনেক বেশি ভালোবাসে। দ্বিতীয় রাজকুমার বলে, একদমই ভালোবাসে না, সে একটা মনস্টার। সে এসে শিয়ার সাথে চোরাচুরি করতে শুরু করে আর বলে, আসো আমরা সময় কাটাই। তারপর সে তাকে অনেক আজে বাজে কথাও বলছিল। পেছন থেকে রাজকুমার এসে তার পেটের মধ্যে তরোয়াল ঢুকিয়ে ফেলে। মরার আগে শিয়াকে দ্বিতীয় রাজকুমার বলে, রাজকুমার চুইয়ান রিবিলিয়ান হয়ে গেছে আর সেখানে যতগুলো লোক আছে সবাইকে সে মেরে ফেলেছে। শিয়া বলে, কখন এরকম হতে পারে না, আমার স্বামী কখনোই রিবিলিয়ান হবে না। রাজকুমার তারপর শিয়াকে কোলে করে বাসায় নিয়ে আসে। শিয়া রাজকুমারকে জিজ্ঞেস করে, আপনি কি করতে চাইছেন আমাকে বলুন। রাজকুমার বলে, এখন আমার যেতে হবে। তখন সে বলে, আপনি কি সত্যি সত্যি রিবেলিয়ান হয়ে গেছেন? রাজকুমার শুধু তাকে বলে, যা হবে ভালোর জন্যই হবে। তারপর সে স্বপ্ন দেখে রাজকুমার তাকে মেরে ফেলছে আর অন্য একটা মেয়েকে বিয়ে করছে। পরের দিন উঠে সে রাজকুমারকে বলে, আপনি আমাকে ছেড়ে কোথাও যাবেন না, আমি স্বপ্নে দেখেছি আপনি অন্য আরেকটা মেয়েকে বিয়ে করছেন। সত্যি কি আপনি আমি ছাড়া অন্য কাউকে বিয়ে করবেন? রাজকুমার বলে, এরকমটা কখনোই হবে না। তখন সে বলে, আমি শুনেছি আপনি নাকি বিয়ে করবেন। তখন রাজকুমার বলে, তুমি ছাড়া আমার জীবনে আর কেউই আসবে না, তোমার আমাকে বিশ্বাস করতেই হবে। তখন সে বলে, ঠিক আছে। সেখানে সে শিয়াকে বোঝায় আর বলে, এখন আমাকে যেতে হবে, আমি তাড়াতাড়ি ফিরে আসব। শিয়া পরে গিয়ে সৈন্যকে জিজ্ঞেস করে যে রাজকুমার কি করতে চাইছে। সৈন্য বলে, সে পুরো রাজ্যে কবজা করতে চাইছে। এই দিনের জন্য সে অনেক বেশি পরিশ্রম করেছে, তার মা কখনোই তাকে আপন করে নেয়নি, সবসময় তাকে টর্চার করেছিল। আপনি দয়া করে তার পথের কাটা হবেন না, তার পাশে থাকুন। আপনার এসব নিয়ে চিন্তা করতে হবে না, আপনি নিজের যত্ন নিন। তখন সে বলে, মনে হচ্ছে আমি একটু বেশি ট্রাস্ট করে ফেলেছি। শিয়া আর শিয়ার মেয়ে চলে যায় রান্নাঘরে রান্না করার জন্য, কিন্তু তারা দুজনের মধ্যে কেউই ভালোভাবে রান্না করতে পারছিল না। তারা কোনো রকম ভাবে পরিস বানিয়ে বাইরে যায় সবাইকে বন্টন করার জন্য। শিয়া বাইরে গিয়ে দেখতে পায় সবাই তো অনেক ভালোভাবেই জীবনযাপন করছে। এর মানে রাজকুমার সাধারণ জনতাদের কোনো ক্ষতি করেনি। যারা তার বিরুদ্ধে গিয়েছিল, তার বিরুদ্ধে রাজনীতি করেছে, তাদেরকে সে শুধুমাত্র আঘাত করেছিল। রাজকুমার বাড়িতে আসলে শিয়া তাকে বলে, যতটা ভয়ানক আমি তোমাকে ভেবেছিলাম ততটা ভয়ানক তুমি নও। আজকে আমি সবার জন্য পরিজ নিয়ে গিয়েছিলাম, দেখতে পেয়েছি সবাই তো অনেক বেশি খুশি আছে। রাজকুমার তাকে জিজ্ঞেস করে, তোমার কি মনে হয় আমি সত্যি অনেক বেশি ভয়ানক? শিয়া তাকে বলে, আগে মনে হতো কিন্তু এখন মনে হয় না। তারপর তারা দুজনেই টেম্পলে যায় এবং সেখান থেকে ভালো কোনো ভবিষ্যৎবাণী বের করার চেষ্টা করছিল, কিন্তু তাদের ভাগ্যে কোনো ভালো কিছু আসছিলই না। রাজকুমার তাকে বলে, যতক্ষণ পর্যন্ত ভালো কোনো কিছু না আসছে আমরা ততক্ষণ পর্যন্ত এরকম করতেই থাকবো।
কিন্তু ভালো কোনো কিছুই বের হয় না। তারপর রাতে যখন তারা একসাথে বসেছিল, রাজকুমার তাকে বলছিল আমি শুধু তাদেরকেই ক্ষতি করি যারা কিনা আমাকে প্রতারিত করেছে। তখন সে মনে মনে ভাবে সবকিছু একদিন ঠিক হয়ে যাবে। রাজকুমার তাকে জিজ্ঞেস করে এখন থেকে তো তুমি আমার সাথেই থাকবে। তখন সে বলে হ্যাঁ, কিন্তু এখন আমার কাছে অনেক কাজ আছে, এখন আসো গোসল করবে। রাজকুমার যখন তার কাপড় খোলে তার এত অ্যাবস দেখে তো তার নাক থেকে রক্ত পড়তে শুরু করে। পরের সিনে আমরা দেখতে পাই শিয়ার সাথে একটা মেয়ের বন্ধুত্ব হয়ে গিয়েছিল। মেয়েটি আসলে মডার্ন এরা থেকে এসেছিল, শিয়াও তো মডার্ন দুনিয়া থেকে এসেছে। তাদের মধ্যে অনেক ভালো ভাব হয়ে যায়। শিয়া তাকে জিজ্ঞেস করে তুমি কিভাবে সারভাইভ করেছো? তখন সে বলে অনেক কষ্ট ছিল কিন্তু আমি করে নিয়েছি। তারা দুজনে বলছিল সবকিছু ঠিক হয়ে যাবে, আমি তোমাকে সাপোর্ট করব, তুমি আমাকে সাপোর্ট করবে। পরের সিনে শিয়া যখন গিয়ে রাজকুমারকে আবারও কিস করবে তখন সেখানে দ্বিতীয় রাজকুমার চলে আসে আর বলতে শুরু করে তুমি কি মেয়েটাকে ছাড়া আর কিছু দেখো না? দ্বিতীয় রাজকুমার এখানে একটা ছবি দেখে তাড়াতাড়ি করে দৌড় লাগায়, কারণ যে মেয়েটার সাথে শিয়ার বন্ধুত্ব হয়েছিল, যে মেয়েটা মডার্ন দুনিয়া থেকে এসেছিল, এটা তার গার্লফ্রেন্ড ছিল। আসলে সে যখন আগের দুনিয়াতে মারা গিয়েছিল মডার্ন দুনিয়াতে চলে গিয়েছিল, মডার্ন দুনিয়াতে যখন মারা গেছে তখন এখানে চলে এসেছে, কিন্তু এখন সে মেয়ের শরীরে চলে গেছে, তাই রাজকুমার তাকে চিনবে না, তাই মেয়েটি যেতেও পারেনি রাজকুমারের কাছে। দুজনেই দুজনকে জ্যাড দেখায়, সেখানে রাজকুমারও কনফার্ম হয়ে যায় এটাই তার গার্লফ্রেন্ড। এখানে তাদের দুজনের মিল হয়ে যায়। তারা দুজনই একে অপরকে দেখে অনেক বেশি খুশি ছিল। এখন তারা প্রতিজ্ঞা করে একসাথে থাকবে। রাজকুমারকে পরে শেষে ধন্যবাদ জানাচ্ছিল। অনেক জোরে জোরে বজ্রপাত হচ্ছিল, এ কারণে শিয়া ঘুমাতে পারছিল না। কিছুক্ষণ পর রাজকুমার আসে, সে রাজকুমারকে জড়িয়ে ধরে। শিয়া রাজকুমারকে বলে সময় আমার অনেক বেশি ভয় লাগে, তুমি কোথায় চলে গিয়েছিলে? রাজকুমার তাকে বলে ভয় পাওয়ার কোনো দরকার নেই, আমি তোমার পাশেই আছি। পরের দিন সকালে শিয়া জানতে পারে তার মা বাবাকে খুঁজে পাওয়া গেছে। সে তাড়াতাড়ি করে সেখানে দৌড়ে যায়, কিন্তু গিয়ে দেখতে পায় রাজকুমার তো তার মা বাবাকে বেঁধে রেখেছে। মেড বলছিল রাজকুমার আপনি এসব কি করছেন, ম্যাডাম তো অনেক বেশি কষ্ট পাবে। রাজকুমার তার হাত লগা ছিল, শিয়া তার হাত বের করে আর বলে আমি তোমাকে বিশ্বাস করি। আর সে তার হাত মুছতে শুরু করে। আমি বিশ্বাস করি বিনা কোনো কারণে তুমি তাদেরকে আঘাত করবে না। কারণ জিজ্ঞেস করলে রাজকুমার তাকে বলে এরা তোমার আসল মা বাবা নয়, তোমার আসল মা বাবা তো অনেক আগেই মারা গেছে, আর তারা তোমাকে চুরি করে নিয়ে এসেছিল। তারা তোমাকে বেঁচে দেওয়ার চেষ্টা করেছে, কারণে তোমার জীবন এত বেশি কষ্টের ছিল। রাজকুমার ভেবেছিল তাদেরকে মেরে ফেলবে, কিন্তু শিয়া তাকে থামায় আর বলে যাই হোক তারা আমার আপন মা বাবা না হলেও তারা আমাকে এত বছর লালন পালন করেছে। শিয়া তারপর তার আসল মা বাবার ট্যাবলেটে যায় আর সেখানে সম্মান জানায়। শিয়াকে তার মেড বলছিল আপনি গিয়ে রাজকুমারের সাথে সময় কাটান। তারপর তারা দুজনেই যখন কাছে ছিল, শিয়া জানতে পেরেছিল তার মেড রাজকুমারের সৈন্যকে পছন্দ করে, তাই তারা দুজনে প্ল্যান করে। প্ল্যান মোতাবেক তারা দুজনেই দুজনের ভালোবাসা কনফেস করে ফেলে। আসলে রাজকুমারের সৈন্য চাচ্ছিল রাজকুমারকে সবসময় প্রোটেক্ট করতে, তাই সে কোনো ভালোবাসার মধ্যে জড়াতে চায়নি। সেখানে তাদের মিল হয়ে যায়। রাজকুমার তাকে বলে তুমি তো ভালো কাজই করেছো। তারপর তারা দুজনেই ল্যাটার্ন হাতে নিয়ে দাঁড়িয়েছিল। যখন তারা একে অপরকে কিস করবে তখন সেখানে সৈন্য চলে আসে আর বলে বর্ডারে সমস্যা হয়ে গেছে, আপনাকে এখনই যেতে হবে। অন্যদিকে শিয়া ভাবছিল বর্ডারে সমস্যা হয়ে গেছে, সে তার মেয়েটকে বলে আমার তো এখন ডিফেন্স আর্মির সাথে কথা বলতে হবে। তারপর সে গিয়ে মিনিস্টারকে বলতে শুরু করে তোমার আমার হাজব্যান্ডকে রক্ষা করতেই হবে, না হলে আমি এখানে মারা যাবো আর আমার হাজব্যান্ড এসে তোমাকে মেরে ফেলবে। এই মিনিস্টারটাও তেমন একটা ভালো ছিল না, সে বলে তুমি যা করার করে নাও, আমি যাব না। রাজকুমারও জানতে পেরে গেছিল এই মন্ত্রীর কারণে সবকিছু হয়েছে, তাই সে সেখানে চলে আসে। সেখানে সে শিয়াকে হোস্টেস করে ফেলে। রাজকুমারকে সে বলে কোনো কিছু করার দরকার নেই। লোকটি সেখানে রাজকুমারকে বিষ মেশানো কিছু একটা দেয় আর বলে এটা এখন খাও। রাজকুমার সেটা খেয়ে নিয়েছিল। শিয়া তাড়াতাড়ি করে তার কাছে যায় আর বলে তুমি এরকম কিভাবে করলে। লোকটাকে সে ধাক্কা দিয়ে ফেলে তারপর রাজকুমারের কাছে এসেছিল। রাজকুমারের জ্ঞান ফিরে, কিন্তু সে এখন আগের মতো অতটা সুস্থ ছিল না। সে যখন অজ্ঞান হয়ে যায় সে তখন মডার্ন দুনিয়াতে পৌঁছে গিয়েছিল। একটা ছোট বাচ্চা সেখানে তার গ্র্যান্ডমার কাছে থাকতো। আসলে এই মেয়েটা আর কেউ নয়, আমাদের শিয়া। বাচ্চাটা তো রাজকুমারকে দেখতে পায় না, কিন্তু গ্র্যান্ডমা তাকে দেখতে পাচ্ছিল। গ্র্যান্ডমা তাকে বলে তুমি সব সময় তার খেয়াল রাখবে, মানে শিয়ার কথা বলছিল। সে দুনিয়ায় একলা, তাই ভবিষ্যতে তুমি তার খেয়াল রাখবে। তুমি তাকে তোমার এড়াতে নিয়ে যাবে আর তাকে ভালোভাবে প্রোটেক্ট করবে। তারপর রাজকুমার সেখানে বাচ্চাটাকে দেখতে শুরু করে। বর্তমানে সে এখন শিয়াকে দেখছিল আর ভাবছিল তুমি এখন এখানে চলে এসেছো, আমি তো তোমার জন্য সেই
সেই কবে থেকে অপেক্ষা করছি। রাজকুমার তো এখনই বুঝতে পারে আর সে ভাবছিল যাকে প্রোটেক্ট করার কথা ছিল সেই এখন আমার কাছে। পরের দিন সে কিছু খেয়েছিল, অজ্ঞান হয়ে যায় এবং সে নিজেকে জেলে খুঁজে পায়। সেখানে তাকে সেই বোন নিয়ে এসেছিল যার সাথে রাজকুমারের বিয়ে হওয়ার কথা ছিল। মেয়েটি বলছিল, তুমি কি ভেবেছো রাজকুমার তোমাকে বাঁচাতে পারবে না? অন্যদিকে মেয়েটি রাজকুমারকে বলছিল তার বোন তাকে কিডন্যাপ করে নিয়েছিল। রাজকুমার বলে তাকে সেখান থেকে পারো খুঁজে নিয়ে আসো, তার শরীর এমনিতেও ভালো ছিল না, রক্ত পড়েছিল। রাজকুমার চিল্লাচ্ছিল আর বলছিল তার খোঁজ নেওয়ার চেষ্টা করো। আসলে তারা অনেক জায়গা খুঁজছিল কিন্তু তাকে এখনো খুঁজে পাওয়া যায়নি। শিয়াকে তার বোন বলছিল রাজকুমার তো আমার, তখন সে বলে না আমার, তুমি তো অনেক আগে রাজকুমারকে হারিয়ে ফেলেছ। তার বোন তখন তাকে বলতে শুরু করে তুমি মারা গেলে রাজকুমার আবারও আমার হয়ে যাবে। সে তখন তার হাত থেকে ছুরি নিয়ে বিক্রি করার জন্য চলে যায়। সে ভেবেছিল কিছু টাকাও পাবে, তারপর সে তাকে মেরে ফেলবে, কিন্তু রাজকুমার জানতে পেরেছে আর সেই ছুরিটাও তার কাছে চলে গিয়েছিল। রাজকুমার বুঝতে পারে তারা আশেপাশেই রয়েছে। তার বোন সেখানে হেয়ার পিন নেয় আর তাকে যখনই মারতে যাবে তখনই সেখানে রাজকুমার চলে আসে, তাকে লাথি মেরে নিচে ফেলে দেয়। তুমি আমার ওয়াইফকে মারার চেষ্টা করছো? তখন সে বলে রাজকুমার প্লিজ আমাকে বিয়ে করে নিন। সে পাগলের মতো করছিল। রাজকুমার সেখানে শিয়াকে মুক্ত করে নিয়ে আসে। ডাক্তার চেক করে বলে ভালোভাবে কেয়ার করতে, তাহলে সে সুস্থ হয়ে যাবে। তখন সে বলে ঠিক আছে। রাজকুমার শিয়াকে বলে তুমি আমাকে যেভাবে কেয়ার করেছো আমি তোমাকে সেভাবেই কেয়ার করব। পরের সিনে ইমপ্রেস রগার ডেকেছিল শিয়াকে। তারা বসেছিল, সেখানের কোনো মেয়ে তাকে পছন্দ করতো না, কারণ শিয়া তো অনেক বেশি সুন্দরী ছিল, তারা জেলাস হতো। অন্যদিকে শিয়াও ভাবছিল আমি তো আর পুরোনো দিনের মানুষ না, আমিও ইমপ্রেস রগারের মন জিতেই ছাড়বো। শিয়া আসলে ইমপ্রেস রগার তাকে বলে তুমি একজন নোবেল হুম্যান, তাহলে তুমি কিভাবে এরকম ব্যবসা করতে পারো? শিয়া সেখানে বলে বাইরে বিজনেস করা কি কোনো খারাপ কাজ? এটা সবার মেন্টালিটির ওপর নির্ভর করে। আমি মানুষের মতো মানুষের খারাপ কিছু কাউকে বলে বেড়াই না। আমি বিজনেস করি, আমি নিজে টাকা উপার্জন করি, আমি অনেক মানুষের কর্মসংস্থান করে দিয়েছি। বিজনেস তো সবারই করা উচিত। সেখানে একজন মেয়ে চলে আসে। মহিলাটি এসে বলে রাজকুমারকে সে বিষ দিয়েছে। শিয়া বলে আমি কাউকে বিষ দেইনি, আমি যদি রাজকুমারকে বিষ দিতাম তাহলে কি সে এতদিন বেঁচে থাকতো? শিয়া সেখানে অনেক ভালোভাবে জবাব দেয়। ইমপ্রেস রগারও তার প্রতি ইমপ্রেস হয়ে যায় আর সে মহিলাকে বলে ধরে নিয়ে যেতে। ইমপ্রেস রগার তাকে বলে তুমি যদি তার সাথে থাকো তাহলে সে সবসময় সুরক্ষিত থাকবে। হঠাৎ করেই তার শরীর খারাপ হতে শুরু করে। শিয়া তখন তাকে এসে চেক করে। শিয়া তাকে বলে আপনার লোয়ার সিস্টেম অনেক বেশি খারাপ, তাই আপনাকে ওষুধ খেতে হবে। তখন সে বলে তুমি তো অনেক ভালো মেডিসিন জানো। শিয়া তাকে বলে হ্যাঁ আমি কিছুটা মেডিসিন সম্পর্কে জানি। অন্যদিকে রাজকুমার যখন জানতে পারে সে ইমপ্রেস রগারের কাছে গিয়েছে তখন সে তাড়াতাড়ি দৌড় লাগায়, কারণ সে অতটাও সহজ না। সে ভাবছিল ইমপ্রেস রগার আবার তাকে কোনো শাস্তি দিলে, তাই সে তাড়াতাড়ি করে সেখান থেকে রওনা হয়। কিন্তু গিয়ে দেখতে পায় তারা দুজনে তো অনেক সুন্দর গল্প করছে। এসব কিছু দেখে তো রাজকুমারের বিশ্বাসই হচ্ছিল না। ইমপ্রেস রগার তখন চুইয়ানের হাত ধরে আর বলে আমি তোমাকে কখনো বলিনি কিন্তু তুমি রাজা হওয়ার যোগ্যতা রাখো। তোমার ইনসিকিউর হওয়ার কোনো দরকার নেই, কারণ পরবর্তীতে রাজা তুমিই হবে। তারা অনেক বেশি খুশি ছিল। পরের সিনে আমরা দেখতে পাই তারা সবাই মিলে ফায়ার ওয়ার্কস দেখছিল। সেখানে সৈন্য এবং দাসী একে অপরকে কিস করছিল। রাজকুমার তাকে বলে তারা এত বেশি রোমান্টিক হয়ে গেছে কিন্তু আমরা হতে পারলাম না। তারপর তারা দুজনে একেবারে বিয়ের সাজে আর সেখানে একে অপরের সাথে ড্রিঙ্ক করে। তারা দুজনেই সেখানে ওয়াদা করে তারা দুজনে সবসময় একে অপরের পাশে থাকবে, একে অপরকে ভালোবাসবে। পরের দিন আমরা দেখতে পাই তাদের দুজনকেই রাজা রানী হিসেবে ঘোষণা করা হয়েছে। সেখানে তারা একসাথে অনেক সুন্দরভাবে রাজত্ব করতে শুরু করে। এখন বলো তোমাদের কাছে এই ড্রামাটা কেমন লেগেছে? যদি ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট এবং শেয়ার করে দিও। থ্যাঙ্কস ফর ওয়াচিং।